এদের বলা হয় কি পঞ্চপাণ্ডব অথবা কল্লোল যুগের কবি। 30 দশকের কবি, লিখে রাখো 30 দশকের কবি। এরা কারা? 30 দশকের কবি বলতে 1930 সালের, যারা রবীন্দ্র সাহিত্যের বাহিরে গিয়ে সাহিত্য রচনা করছে, অর্থাৎ রবীন্দ্রনাথকে তারা অনুসরণ করেনি। এরাও 30 দশকের কবি বা পঞ্চপাণ্ডব। 5 জন কবি আছে। এরা বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী। টেকনিক লিখছে বুঝবি শুনি। পরীক্ষা আসবে নিচের কোন ব্যক্তি পঞ্চপাণ্ডবদের একজন, এরকম আসবে, বা নিচের কে কল্লোল যুগের কবি অথবা কে কল্লোল যুগের কবি নয়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা লিখছেন? আচ্ছা এবার লেখো পরীক্ষা রুটিন দেয় না। আচ্ছা এই আরফিন একটা লেখছে পরীক্ষা রুটিন দেয় না। আচ্ছা অন্যরা যারা আছেন তারা একটু কমেন্ট করে তো, তোমাদের কি পরীক্ষা রুটিন দেয় না? না ওকে একারে দেয় না? একটু বলেন তো। এই যে দেখো আমার সামনে স্টুডেন্ট আছে, তারা বলে কাছে গ্রুপে দিয়ে দেয় তো। তা এখন দোষটা কার আমারে বলো? এই আরফিনের দোষ, এই আরফিনের দোষ। দোষটা কার এবার বুঝছো? কার দোষ এবার দেখছেন? দেখছেন? দেখো মিথিলা কি কইছে, কয় স্যার এই যুগকে কল্লোল যুগ বলা হয় কেন? দেখছেন? দেখছেন আমি কতক্ষণ ধরে এই জিনিসটা বুঝাইলাম, এখন আবার একজনে প্রশ্ন করছে স্যার এই যুগটাকে কল্লোল যুগ বলা হয় কেন? বুঝছেন প্রশ্নটা হয়েছে কিরকম? স্বামী স্ত্রী বাসর ঘরে গেছেন, বউ বউলে হাবলু জিগায় এই বাসর ঘর কাকে বলে? বাসর ঘর কাকে বলে? স্বামী কয় বাসর ঘর কাকে বলে তুমি বুঝো না? কয় না। বউ তো হাবলু। এই তো আজকে তো আমাদের বাসর রাত। বউ হয় হাবলু, বউ না হয় কি অতি পণ্ডিত। অতি পণ্ডিত না হয় হাবলু, অতি পণ্ডিত হলে যা হয়। এখন বউ কয় এই বাসর অর্থ কি কও তো? বাসর অর্থ তো দিন। বাসর অর্থ কি? দিন। তাহলে এখন দিন ঘর মানে দিনের ঘর, বাসর করতে হবে দিনে, এটা রাতে কেন? বউ কি প্রশ্ন করলো? সে তো শিক্ষিত, হয় অতি হাবলু না হয় শিক্ষিত। তাহলে বাসর অর্থ দিন, তাহলে বাসর ঘর অর্থ এটা বাসর আমরা রাতে করবো না, বাদ এখন চুপচাপ ঘুমাই পড়বো, আমরা কালকে করবো, দিনে করবো। আমরা বাসর ঘর কি করবো? তাহলে আমরা দিনে করবো, কারণ বাসর অর্থ দিন ঘর, অর্থের সাথে মিলাইতে হবে না। সে তো এডুকেটেড গার্ল, এই জন্য সে দিনে করবে। বুঝছেন? এই হলো সে দিনে করবে। আবার বাসর ঘর দিনের ঘর, ঘরে থাকবো, কিন্তু এখানে আবার ফুল টুল এগুলো দিয়ে সাজানো থাকবে কেন? বুঝছেন? তো এক একজন এক এক রকম এরকম। আমি এতক্ষণ এত সুন্দর মতো এটা বুঝাইলাম যুগটা কি, পঞ্চ পাণ্ডবটা কি। তারপরও একজনে প্রশ্ন করলো কি স্যার এদেরকে কল্লোল যুগ বলা হয় কেন? এবার বুঝছেন? বুঝছেন আপনাদের অবস্থাটা কি? কথা কন না। বুঝছেন একে কি কম বলো? ওই শফিক তুহিন গেল, ওই দেখো সুন্দর মতো লেখিয়া দিছে সে। এখন এই ক্লাস শুরু করি, এই ক্লাসের বাহিরে তোমার কি করো, অন্য থার্ড পার্সন কাজ করো, অনলাইনে যারা আছে এরা মনোযোগ দাও না যে নাসির স্যার কি বলে। এই কথাটা আমি 3 বার, যে কল্লোল যুগ কি, পঞ্চপাণ্ডব 3 বার বলছি, তারপরও কিন্তু তোমরা ঠিক মতো খেয়াল করো না। এখন ওই বাসরঘর কি, এইরকম তোমাদের অবস্থা। আবার বুঝাই দিই, এই কল্লোল যুগ অথবা পঞ্চপাণ্ডব 1923 সালে একটা কল্লোল পত্রিকা প্রকাশ পায়। এই কল্লোল পত্রিকায় নিয়মিত এই 5 জন কবি সাহিত্যিক লিখত। 1930 সালের দিকে এরা কি করছে, কল্লোল পত্রিকা প্রকাশ হয় 23 সালে, কিন্তু পত্রিকা তো চলতেই আছে। 1923 সালের দিকে এরা সবাই চিন্তা করলো, এর আগে ওরা সাহিত্য রচনা করছে, এর পত্রিকায় নিয়মিত লিখতো। এরপর চিন্তা করছে আমরা রবীন্দ্র সাহিত্য যেভাবে লেখে আমরা রবীন্দ্রনাথের অনুসরণ করব না, ওর স্টাইলে আমরা লিখবো না, আমরা নিউ স্টাইলে লিখবো, নিউ স্টাইলে লিখবো। তোরা কি করছে, ওই রবীন্দ্র সাহিত্যের বাইরে গিয়ে তারা সাহিত্য রচনা করলো। তাদের আমার টেকনিক লেখাই দিছে বুঝবি সুমি। বুতে বুদ্ধদেব বসু, জিতে জীবনানন্দ দাশ, বিতে বিষ্ণুদেব, সুতে সুধীন্দ্রনাথ দত্ত, মিতে অমিয় চক্রবর্তী। এই 5 জন কবি তারা রবীন্দ্র বিরোধী ছিল। এদের কি বলা হয়, কল্লোল যুগের কবি অথবা পঞ্চ পাণ্ডব বলা হয়। ক্লিয়ার? আচ্ছা এবার ডান লেখো, যদি বুঝে থাকো ডান লেখো, সবাই ডান লেখো, লেখা শেষ হলে ডান লেখো একেবারে। আচ্ছা এরপরে আমাদের এখান থেকে অন্যান্য চাকরি পরীক্ষা যেগুলো আসতে পারে তার ভিতরে অন্যতম হলো
বাংলা একাডেমি। লেখো বাংলা একাডেমি, দ্রুত লেখো বাংলা একাডেমি। কি লিখবা? বাংলা একাডেমি। এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 3 ডিসেম্বর 1955। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে রাখো। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1955। এখন দেখো বাংলা একাডেমি পুরস্কার চালু হয় কত সালে? বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চালু হয় 1960 সাল থেকে। কত? 1960 সাল থেকে। আবার দেখো এখান থেকে আর একটা প্রশ্ন, বাংলা একাডেমি বই মেলা চালু হয়, বই মেলা চালু হয় কত সালে? এটা হলো 1972 সালে। দ্রুত লেখো। লেখেন লেখেন। আচ্ছা তোমরা একটু হেল্প করো, এখানে অনেক ছেলেমেয়েরা বুঝে না। তোমরা যারা এই যে রাবেয়া জামান বলছো যে লিঙ্কে কপি করে, তুমি ওরা একটু শিখাই দাও। তোমরা একজন আরেকজনকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে তোমরা একজন একজনের শিখাই দিবা। তোমরা এখানে যারা আছো সবাই ভাই বোনের মতো, ফ্রেন্ডের মতো। তোমরা কি করো, কেউ যদি কোনো কিছু না বুঝে, হয়তো এরকম হয় যেন আমি নিজে অনেক কিছু ফেসবুকের অনেক কিছু বুঝি না, এরকম কিন্তু অনেকেই আছে। এরকম তোমরা একজন আরেকজনের সাহায্য করলেই তো হয়। ফ্রেন্ড এখানে তোমরা যারা যারা আছো সবাই কেউ না কাউ ফ্রেন্ড, ঠিক আছে, বন্ধু বান্ধবী মিলেমিশে একজন একজন সাহায্য করবে, তাহলে তো হয়ে যায় ক্লাসগুলো, তাহলে কিন্তু সুন্দর হয়। তাহলে দেখো এখান থেকে কয়টা প্রশ্ন পড়লো? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত 3 ডিসেম্বর 1955, সাহিত্য পুরস্কার চালু হয় 1960 সালে। এবার বইমেলা চালু হয় কত সালে? 1972 সালে। বইমেলা চালু হয় 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 1972 সালে। লেখা শেষ? তাহলে সাহিত্য পুরস্কার চালু হয় 1960 সালে, বইমেলা চালু হয় 1972 সালে। এটা দেখো। এখন বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার সংখ্যা কয়টি? 6টি। লেখো বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার সংখ্যা 6টি। বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা কয়টি? এটা আসতে পারে, এটা হলো 6টি, যে কোনো জবে ধরতে পারে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার সংখ্যা 6টি। 6টা পত্রিকার নাম মনে রাখার দরকার নেই, শুধু এখান থেকে আসবে উত্তরাধিকার। উত্তরাধিকার, এই উত্তরাধিকার একটা পত্রিকা আছে, আর একটা আছে ধান শালিকের দেশ। ধান শালিকের দেশ, এই দুইটা বিখ্যাত পত্রিকা। উত্তরাধিকার হলো মাসিক পত্রিকা। এটা কোন ধরনের পত্রিকা? এটা কিছু মাসিক পত্রিকা। আর এই পত্রিকাটা আগে ছিল কি জানো? ত্রৈমাসিক। উত্তরাধিকার আগে ছিল এটা ত্রৈমাসিক, বর্তমানে কি হয়ে গেছে? মাসিক পত্রিকা হয়ে গেছে। আর ধান শালিকের দেশ এটা হলো ত্রৈমাসিক পত্রিকা। এটা আগে ছিল ষান্মাসিক পত্রিকা, এখন এটা ত্রৈমাসিক পত্রিকা হয়ে গেল। যাই হোক, বর্তমানে উত্তরাধিকার কোন ধরনের পত্রিকা? মাসিক পত্রিকা। আর ধান শালিকের দেশ হলো ত্রৈমাসিক পত্রিকা। দ্রুত লেখো। লেখা শেষ হলে সবাই একটু ডান লিখবা। লেখা শেষ হলে ডান লিখবা। লেখা শেষ হলে ডান লিখবা। তোমাদের গার্ডিয়ানদের নাম্বার গুলো আমি একটু কালেক্ট করব, তাদের সাথে একটু ফোনে কথা বলবো যে আসলে তোমরা বাসায় বসে কি করো, তোমরা আদৌ পড়াশোনা করো কিনা, এটা একটু তাদের মাধ্যমে আমরা জানবো। গার্ডিয়ানদের ফোন দিলে এটা অনেক উপকার হবে। যারা বিবাহিত আছো তাদের হাজবেন্ডের নাম্বার দিবা, আমরা জিজ্ঞেস করবো যে আসলে আপনার স্ত্রী বাসায় বসে কি করে, সে পড়াশোনা করে কিনা, এগুলো লাগবে। তাহলে আমরা উত্তরাধিকার হলো মাসিক পত্রিকা, ধান শালিকের দেশ হলো ত্রৈমাসিক পত্রিকা। ওকে ওকে, আচ্ছা গেল এইটা। এরপর এখান থেকে প্রশ্ন আসছে, বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? লেখো বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক।
ডক্টর মাজহারুল আলম, ডক্টর মাজহারুল ইসলাম, ডক্টর মাজহারুল ইসলাম। লেখো ডক্টর মাজহারুল ইসলাম, দ্রুত লেখো। একজনের কয় বাচ্চা পালি, দেখছো তো? বাচ্চা তো পালবাই, বাচ্চা পালা কি কঠিন? দ্রুত লেখো বাংলা একাডেমির। তাহলে বাংলা একাডেমির প্রথম মহাপরিচালককে ডক্টর মাজহারুল ইসলাম। আচ্ছা, বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে বলতে পারবা? বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম কি? হ্যাঁ, মোহাম্মদ আজম। লোকটার নাম হলো মোহাম্মদ আজম, আজম খান, মনে রাখবো, একজন কণ্ঠশিল্পী বিখ্যাত, ঠিক আছে, আজম। এবার দেখো, এটা আমাদের লেকচার শিটে কিন্তু ভুল দেয়া আছে, লেকচার শিটে এটা অনেক মানে এটা চেঞ্জ হয়ে গেছে, তো এই জন্য। এবার দেখো বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে, বর্তমান সভাপতিকে বাংলা একাডেমির বর্তমান সভাপতি না সেলিম হোসেন, ও মারা গেছে, ও আছে বাংলাদেশে এখন, ও আওয়ামী লীগ ভাগছে। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? ফজলুল হক। এই তো, বর্তমান সভাপতি হলো ফজলুল হক, ফজলুল হক। তাহলে এখান থেকে তিনটে প্রশ্ন মনে রাখবা। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালককে? ডক্টর মাজহারুল ইসলাম। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে? মোহাম্মদ আজম। বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে? ফজলুল হক, আবুল কালাম ফজলুল হক বা আবুল কাশেম ফজলুল হক। শুধু ফজলুল হক নামটা মনে রাখলে তুমি পারবা। ক্লিয়ার? এবার লেখো বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক। লেখো বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক। বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক বলতে পারবা? ভেরি গুড, ডক্টর নীলিমা ইব্রাহিম, ডক্টর নীলিমা ইব্রাহিম। এ হলো বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক। ওকে, এবারে আমরা লিখব পত্র পত্রিকা। টপিকটার নাম পত্র পত্রিকা, খুবই বিখ্যাত। যারা প্রাইমারি পরীক্ষা দেবো 1টা নম্বর পাবো এখান থেকে, নিবন্ধন দেবো 1টা নম্বর পাবো, এবং আদার যে জবগুলো আছে সেখানেও এখান থেকে 1টা নম্বর আসতে দেখা যায়। তাহলে আমরা লিখবো, লেখো পত্র পত্রিকা। কি লিখবা? পত্র পত্রিকা। লেখো পত্র পত্রিকা। তাহলে এখন দেখো, এই যে পত্র পত্রিকা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিকিট, ঠিক আছে? তাই লেখো যেটা আসতে পারে। লেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম। সাময়িক পত্রের, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম। একটা জিনিস মনে রাখবা, এখানে বলছে সাময়িক পত্র, যেটা প্রতি মাসে একবার প্রকাশ পায়, শিক্ষামূলক, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এরকম। সেটার নাম আমরা জানি দিগদর্শন। নাম কি? এই পত্রিকাটা, এই পত্রটা প্রকাশ পায় 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে। আর এই পত্রটার সম্পাদক হলে জন ক্লার্ক মার্সম্যান। সম্পাদকের নাম কি? জন ক্লার্ক মার্সম্যান। মার্সম্যান, জন ক্লার্ক মার্সম্যান। পত্রিকাটার সম্পাদকের নাম কি? জন ক্লার্ক মার্স। এরপর দেখো, এবারে বলবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম। সংবাদপত্রের নাম অথবা পত্রিকার নাম, সেটা কি বলতো? সেটার নাম হলো সমাচার দর্পণ। নাম কি? সমাচার দর্পণ। ভালো করে খেয়াল করবা,
এখানে বলছে এই যে সাময়িক পত্র, আর এখানে বলছে সংবাদপত্র। পার্থক্য দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। এটা প্রকাশ পেত 1818 সালে, আর এটারও সম্পাদক হলো এই জন ক্লার্ক মার্সম্যান। এটারও সম্পাদক কে? জন্ম, দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো। হ্যাঁ, বাংলাদেশের প্রথম সংবাদপত্র কি সমাচার দর্পণ? না, এটা কি বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে 1971 সালে, তাই না? এলো কলকাতা, এলো শ্রীরামপুর মিশন, এটাও কলকাতা, এটাও কলকাতা। এসব বাংলাদেশ তো ওই যে রংপুর, বাংলাদেশের কোনটা? রংপুর, বাংলাদেশ হলো রংপুরের। আর এটা লেখা শেষ শেষ। তাহলে এই যে দিগদর্শন, আর একটা কি? সমাচার দর্পণ। ক্লিয়ার? গুড। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম, আর ওইগুলো ছিল, দিগদর্শনটা ছিল কি? দ্বিমাসিক পত্রিকা। এই দিগদর্শনটা এটা 2 মাস পর পর প্রকাশ পাইতো, 2 মাস পর পর। আর সমাচার দর্পণটা ছিল সাপ্তাহিক পত্রিকা। সমাচার দর্পণটা ছিল কি? এটা ছিল সাপ্তাহিক পত্রিকা। সমাচার দর্পণ এটা ছিল সাপ্তাহিক পত্রিকা। তাহলে দেখো, এই দিগদর্শন 2 মাস পর পর এই পত্রিকাটা প্রকাশ পাইতো, আর সমাচার দর্পণ এটাকে বলা হয় দ্বিমাসিক পত্রিকা। এটা ছিল দ্বিমাসিক পত্রিকা, আর নিচেটা ছিল একটা সাপ্তাহিক পত্রিকা। মনে থাকবে? দ্বিমাসিক না, এটা মাসিক পত্রিকা, দ্বিমাসিক মাসিক পত্রিকা। এটা দ্বিমাসিক মাসিক পত্রিকা। দ্বিমাসিক দ্বিমাসিক মানে 2 ভাষার মিক্স করে এটা লেখা হতো, 2 ভাষায় মিক্স করে এটা লেখা হতো। দ্বিমাসিক মাসিক পত্রিকা, অর্থাৎ বাংলা এবং ইংরেজি মিক্স করে লেখা হতো। আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র দিগদর্শন প্রতি মাসে একবার প্রকাশ পায়, আর এটা হলো দ্বিভাষিক পত্রিকা, অর্থাৎ এটা বাংলা প্লাস ইংরেজি মিক্স করে ছাপানো হতো। আর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ, এটা প্রতি সপ্তাহে একবার প্রকাশ পেত। এবার লেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম সংবাদ প্রভাকর। এটা কার? ঈশ্বরচন্দ্র গুপ্ত। সম্পাদকের নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা, এটা দৈনিক মানে প্রতিদিন প্রকাশ পেত। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম সংবাদ প্রভাকর। এগুলো কলকাতা থেকে প্রকাশ পেত, এগুলো বাংলাদেশে না। সেটা সংবাদ প্রভাকর, সম্পাদকের নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। লিখছো? দ্রুত দ্রুত লেখো। এবার লেখো, বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত, বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি জানো? রংপুর বার্তাবহ। রংপুর বার্তাবহ। রংপুর বার্তাবহ। এটা প্রকাশ পায় 1847। 1847 সালে। দ্রুত লেখো। তাহলে বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম রংপুর বার্তাবহ, আর এটা প্রকাশ পায় কত সালে? 1847 সালে। এবার লেখো, নারীদের কর্তৃক প্রকাশিত, নারীদের, না ঢাকা থেকে দিই, তাই না? ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদ
পত্রের নাম হলো ঢাকা প্রকাশ, কৃষ্ণচন্দ্র মজুমদার। লেখো ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম ঢাকা প্রকাশ, 1860। এটা কত সালে? 1860 সালে প্রকাশ পায়। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম ঢাকা প্রকাশ। দ্রুত লেখো। ঢাকা থেকে প্রকাশিত প্রথম এটা হলো 1861, 1860 না, এটা হবে 1861, 1861। লেখো ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম ঢাকা প্রকাশ, কত সালে প্রকাশ পায়? 1861। ওকে, এবার দেখো এটা ঢাকা প্রকাশ পত্রিকার সম্পাদকের নাম কি? কৃষ্ণচন্দ্র মজুমদার। লেখো এর সম্পাদকের নাম কৃষ্ণচন্দ্র মজুমদার। দ্রুত লেখো। আর একজনের বাংলাদেশের প্রথম পত্রিকার নাম নাকি আজাদি। তোমরা পাও কই এগুলো? কই পাও? আমার একটু বুঝাইতে পারি, এগুলো পাও কই? তোমরা কি বানাও ঘরে বসে বসে? বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম রংপুর বার্তাবহ। আর একজনে কইতেছে এটা নাকি আজাদি। আমি তো জানি আমার দাদা পড়ছে রংপুর বার্তাবহ, আমার বাপও পড়ছে, আমিও পড়তেছি, আমার ভবিষ্যৎ প্রোডাক্ট গুলাও পড়বে যে বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম রংপুর বার্তাবহ। তোমরা কি পড়াশোনা আবিষ্কার করো? আমি বুঝি না কিছু। এই সাবিহা সুলতানা, তুমি কি আবিষ্কার করছো পড়াশোনা? তুমি এটা কই পাইছো? এটা তো আমারে এইগুলা দেয়া আছে, এগুলা কই পাইছো তুমি? আজাদি এটা কি না জানে যে বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত একটা সংবাদপত্র হলো রংপুর বার্তা, যেটা রংপুর থেকে প্রকাশ পাইছে। এটা 1847 সালে। তোমরা নিজেরা বানাইও না, বুঝছো? এখন ওই যে দেখো একজন লিখেছে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র আজাদি হবে, তা এটা কি স্বাধীন বাংলাদেশের? প্রশ্ন ভালো করে পড়বা, তারপরে লিখবা, পড়বা তারপরে লিখবা। এরপরে দেখো, আগে ভালো করে পড়ো। তবে ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা? ঢাকা প্রকাশ। এটা 1861। সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। কৃষ্ণচন্দ্র। এবার দেখো বাংলাদেশের নারীদের কর্তৃক প্রকাশিত সংবাদপত্রের নাম বাংলাদেশে নারীদের কর্তৃক প্রকাশিত, বাংলাদেশে নারীদের কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্র কি বলতে পারবা? সাপ্তাহিক বেগম পত্রিকা। লেখো সাপ্তাহিক কি? বেগম পত্রিকা। এটা প্রকাশ পায় 1947 সালে। কত সালে? 1947। বাংলাদেশের নারীদের কর্তৃক প্রকাশিত, তুমি দেখবা যদি পুরনো ঢাকায় ওই যে কাপড় বিক্রি করে, কোন জায়গা জানো? ভুলে গেছি, ইসলামপুর। ইসলামপুরে যদি যাও দেখবা মেইন রাস্তার সাথে একটা পরিত্যক্ত একটা ভবন আছে। ওই ভবনের এখানে একটা সাইনবোর্ড এখনো টানানো আছে, সাপ্তাহিক বেগম পত্রিকা। ওইখান থেকেই প্রকাশ পেত, ওইখানেই তার অফিসটা ছিল, সাপ্তাহিক বেগম পত্রিকার। এই পত্রিকাটা প্রকাশ পায় কত সালে? 1947। এটা বানাইছিল কে জানো? সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এবং এই পত্রিকার প্রথম সম্পাদক ছিল কে? সুফিয়া কামাল। লেখো এই পত্রিকার প্রথম সম্পাদক, এই সাপ্তাহিক বেগম পত্রিকার প্রথম সম্পাদক। দ্রুত লেখো প্রথম সম্পাদক কে? প্রথম সম্পাদক হলো সুফিয়া কামাল। প্রথম সম্পাদক হলো সুফিয়া কামাল। আর যদি বলে সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক কে, তাহলে হবে কিন্তু নূরজাহান বেগম। তাহলে হবে কি? নূরজাহান বেগম। কিন্তু প্রথম এই পত্রিকাটা প্রথম 3 মাস সম্পাদনা করছিল কে? আমাদের এই সুফিয়া কামাল। তাহলে যদি বলে বেগম পত্রিকার প্রথম সম্পাদককে, উত্তর দিবে সুফিয়া কামাল। আর যদি পরীক্ষা বলে বেগম পত্রিকার সম্পাদকের নাম কি, তাহলে হবে নূরজাহান বেগম। ক্লিয়ার সবাই? লেখা শেষ।
এখন কাজ হলো এই পত্র পত্রিকার ভিতরে যেগুলা স্টার দেয়া আছে এগুলা মুখস্থ করে ফেলবা, মনে থাকবে। যেগুলা স্টার দেয়া আছে, যেমন আঙুর পত্রিকাটার সম্পাদকের নাম কি, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদকের নাম কি, বঙ্গদর্শন পত্রিকাটা কত সালে প্রকাশ পায়, এগুলা কি করবা, এগুলো তোমরা লেকচার শিটে যেগুলো আছে এগুলো পড়ে ফেলবা। নারী শক্তি পত্রিকার সম্পাদকে ডাক্তার লুৎফর রহমান, এই স্টার দেয়াগুলা পড়বা, স্টার দেয়াগুলা পড়বা। পত্র পত্রিকার পিডিএফটা ওদের দে। আচ্ছা, পত্র পত্রিকার পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখো নুরানি শিলা কয় স্যার অপশনে দুইটা থাকলে কি হবে? এত সুন্দর করে বুঝাইলাম, তারপরে কয় অপশনে দুইটা থাকলে কোনটা দিবেন। দেখছেন আমি কি বুঝাইছি এতক্ষণ? আমি কইলাম যদি পরীক্ষা দেয় যে বেগম পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি, তাহলে উত্তরটা দিয়ে আসবা সুফিয়া কামাল। এতে ও আর নূরজাহানের নাম থাকুক, আর নূরজাহানের বোনের নাম থাকুক, আর নায়িকা পূর্ণিমার নাম থাকুক, আর পরিমণির নাম থাকুক, তোমার দরকার আছে? তোমারে বলছে পরীক্ষায় নারীদের কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি, তুমি দিয়ে দিবা সম্পাদকের নাম সুফিয়া কামাল। নারীদের কর্তৃক প্রকাশিত যে সপ্তাহে বেগম পত্রিকার প্রথম সম্পাদক থাকলে দেবা সুফিয়া কামাল। এরপর যদি বলে যে বেগম পত্রিকার সম্পাদকের নাম কি, তখন যদি সুফিয়া থাকে, এই নূরজাহানও থাকে, নায়িকা পরিমণিও থাকে, তুমি ঠিক দিবা কোনটা? তখন তুমি দিবা নূরজাহান বেগম, তখন তুমি দিবা নূরজাহান বেগম। এইবার ক্লিয়ার? কথা কও না কেন? শুধু যদি আমরা বলি এরকম বলি কি যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, তাই বল উত্তরটা কি বলো? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে কও? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? এই যে দেখো মধুসূদন দত্ত। অলরেডি কিন্তু যারা পড়াশোনা করো তোমরা, তারা কিন্তু ইজিলি কিন্তু টাস করে বলে দিছো। এরপর পরীক্ষায় আর একটা চাকরি পরীক্ষা গেল, পরীক্ষা দেয়া আছে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে, বলো এটার উত্তর কি? বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে, এবার বলো। এই যে দেখো বলে দিয়েছে স্যার, এটা তো কাজী নজরুল। কাজী নজরুল। কি দেখছো? সহজ না? হয়ে গেল। এখন যারা পড়াশোনা করে না তারা কি করবে, এরা পড়েই না, লেখছে বিদ্রোহী, কথাটা পাইছে কাজী নজরুল টিক দিয়ে এসে পড়ছে। কি করছে? ও খালি দেখছে বিদ্রোহী, আর আনে দানে তাকায় না, ও কাজী নজরুল টিক দিয়ে দিয়েছি ফাটাইয়া, প্রাইমারিতে পুরো ফাটাই দিয়ে আসছি, পুরো টিকছি। এরপর কয় শালার এই মেশিং মনে হয় ভুল করছে। কি করছে? যারা খাতা দেখছে ওই শালারা মেশিং এ ভুল করছে, কম্পিউটারে কি করছে, কম্পিউটারে ভুল করছে, এই আকামটা করে, এই এক শ্রেণী রোহিঙ্গা এই আকামগুলো করে। এখন তোমার পরীক্ষায় আসছে বেগম পত্রিকার প্রথম সম্পাদককে, বেগম পত্রিকার প্রথম সম্পাদককে, প্রশ্ন আসছে এটা। তোমার অপশনে প্রথমেই দেয়া থাকবে নূরজাহান বেগম, যাতে তুমি ওখানে টিকতে মারো। প্রথমেই অপশনে দেয়া দেবে নূরজাহান বেগম, যাতে তুমি ওখানে টিক মারো। এরপর দেখবা যে সুফিয়া কামাল, ওর নামটা দিয়ে রাখবে একদম শেষে, যাতে তোমার চোখে না পড়ে, ওরা তো চালাক। এখন দেখো এখানে চাইছে কি তুমি লিখে দিবা সুফিয়া কামাল, তুমি লিখে দিবা সুফিয়া কামাল। এরপরে তোমার পরীক্ষা প্রশ্ন করলো কি বেগম পত্রিকার সম্পাদককে, বেগম পত্রিকার সম্পাদককে। ওরা কিন্তু চালাক, প্রথমেই তোমাদের ক নাম্বার অপশন দিয়ে রাখবে সুফিয়া কামাল, ক নাম্বার অপশন দিয়ে রাখবে কি সুফিয়া কামাল, যাতে তুমি এটা টিক দাও। এখানে শুধু বেগম বলছে, প্রথম লেখা নাই কোথাও। বেগম পত্রিকার সম্পাদক তখন এটা হবে নূরজাহান। কি হবে? নূরজাহান। এই ক্লিয়ার সবাই? ক্লিয়ার? মনে থাকবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। এখন এরকম অনেক চালাকি আছে, যেমন আসে কি জানো, এই যে দেখো রজনী, রজনী উপন্যাসটি কার? রজনী উপন্যাসটি অনেক সময় প্রশ্ন করতে অনেক চালাকি করে।
রজনী উপন্যাসটি কার? প্রথমে দিয়ে লাগবে হুমায়ুন আহমেদ। কি দিয়ে রাখবে? প্রথমে দিয়ে রাখবে হুমায়ুন আহমেদ। এবার খ নম্বরে দেয়া থাকবে কে? আমাদের বঙ্কিমচন্দ্র। এখন প্রশ্নকর্তা চালাকি করে কিন্তু মেন্টাল এবিলিটির প্রশ্ন, এগুলোকে বলা হয় কি? মেন্টাল এবিলিটির প্রশ্ন। এখন তুমি কিন্তু জানো যে হুমায়ুন আহমেদ রজনী নামে একটা উপন্যাস লিখছে, আর বঙ্কিম চাচায় এই চাচায় একটা উপন্যাস লিখছে। পরীক্ষার হলে কয় কি? কয় বেবি তুমি কি দিছো? আমি হুমায়ুন দিছি। তাহলে আমি বঙ্কিম দিই। ভাই আপনি কি দিয়েছেন? আমি বঙ্কিম দিছি। ভাই তাহলে আমি হুমায়ুন দিই। একই তো কথা, একই তো। প্রশ্নকর্তারা কি বলত যে তোমার দুইটা বৃত্ত ভরাট করবে? প্রশ্ন এমসিকিউ যে দেখে ওই মার মেশিং এ কি তোমার দুইটা উত্তর দেয়া তো একটা। তোমার দেখতে হবে এই রজনী নামে প্রথম উপন্যাসটা লিখছে কি? হুমায়ুন লিখছে নাকি বঙ্কিম লিখছে? বঙ্কিম। তাহলে তোমার টিক দিয়ে আসতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে দিয়ে আসতে হবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় টিক দিয়ে আসতে হবে। এরকম ওরা প্রথম কি আবার? এটা তো মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন। এটা প্রথম কি? এটা তো মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন। এটাকে বলে মানসিক দক্ষতা। যে রজনী উপন্যাসটি কার? তুমি জানো এই দুই বেটায় লিখছে। এখন তোমার ধারণা করতে হবে এই দুইটার ভিতরে প্রথম লিখছিল কে? এই বেটায় নাম কি? বঙ্কিম। তাহলে বঙ্কিমে টিক দিয়ে আসতে হবে। এরকম দেখো প্রশ্নকর্তার অনেক চালাক। দেয়াল উপন্যাসটি কার? এই দেয়াল উপন্যাসটি কার? আমার লাইফে আমি এই প্রশ্নটা আমার ধরছিল এসআই ভাইবা বোর্ডে। এসআই কি? ভাইবা। এসআই ভাইবা আমারে বলছে যে এই দেয়াল উপন্যাসটি কার? দেয়াল উপন্যাসটি কার? প্রথমে আছে কে? হুমায়ুন আহমেদ। প্রথমে আছে কে? হুমায়ুন আহমেদ। এরপর খ নম্বর আছে আবু জাফর শামসুদ্দিন। এখন দেখো এই আমাকে ভাইবে বোর্ডে জিজ্ঞেস করলো দেয়াল উপন্যাসটি কার? আমি কি কইছি? আমি কই হুমায়ুন আহমেদ। কি কইছি? আমি কইছি হুমায়ুন আহমেদ। আমার তো আর অপশন দেয় নাই তারা ভাইবা বোর্ডে। আমি কইছি হুমায়ুন আহমেদ, কারণ আমি জানি হুমায়ুন আহমেদ দেয়াল লিখছে। তারা বারবার বলতেছে আপনি ভালো করে বলেন দেয়াল উপন্যাসটি কে লিখছে? ভালো করে বলেন দেয়াল উপন্যাসটি কার লেখা? এটা বিখ্যাত একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। দ্রুত বলেন দেয়াল উপন্যাসটি কার লেখা? আমি বলবার মতো খালি হুমায়ুন আহমেদই কইতেছি, রোহিঙ্গাদের মতো বারবার কি কইতেছি? হুমায়ুন আহমেদ। আসলে উত্তরটা হবে আবু জাফর শামসুদ্দিন। কোনটা হবে? আবু জাফর শামসুদ্দিন। কারণ এই দেয়াল উপন্যাসটা প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বিখ্যাত উপন্যাস। দেয়াল লিখছে কে? এই আবু জাফর শামসুদ্দিন। পরবর্তীতে এই একটা রাজনৈতিক উপন্যাস লিখছিল দেয়াল নামে, সেটা হলো আমাদের হুমায়ুন আঙ্কেল। ক্লিয়ার? তাহলে আমার টিক মারতে হবে কোনটা? এখন যদি বলে দেয়াল উপন্যাস টিক, তোমার কিন্তু এই টিক মারতে হবে। এটাকে বলে মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন। মেন্টাল পরীক্ষায় এরকম তোমাদের বিপদে ফেলে দেয়, মেন্টাল অ্যাবিলিটি প্রশ্ন। আবার এরকম দেখো আরো আছে সিরাজউদ্দৌলা নাটকটি কার? সিরাজউদ্দৌলা এই নাটকটি কার? এই আকামগুলো করে প্রাইমারি পরীক্ষায়। সিরাজউদ্দৌলা নাটকটি আর বিসিএস পরীক্ষায় করে আকামগুলা। এখন প্রথম দেয়া আছে সিকান্দার আবু জাফর। আবার খনাবাদে আছে গিরিশচন্দ্র সেন। এখন এই সিরাজউদ্দৌলা নিয়ে প্রথম নাটকটা লিখছে কে? এই সিকান্দার। এর মানে প্রথম লাগছে গিরিশচন্দ্র সেন, এরপর লাগছে সিকান্দার। তোমার প্রশ্ন কিন্তু ওরা চালাকি করছে, কিন্তু আগে লিখছে কে? এই গিরিশ ভাই। তখন গিরিশ ভাইতে টিক দিতে হইব। যদি কোনো কারণে এই গিরিশ ভাই না থাকে তখন তুমি সিকান্দারে মেরে আসবে, মেরে আসবা। মনে থাকবে? এই একই নামে অনেকগুলা কিন্তু সাহিত্য আছে, এগুলো তোমাদের অনেক বিপদে ফেলে। এগুলা মানে নিয়মিত পড়াশোনা করতে হবে, সিস্টেম বুঝতে হবে। সিস্টেম না বুঝে তোমরা পারবা না। ঠিক আছে? তো পত্র পত্রিকা গুলা সুন্দর মতো তোমরা পড়বা। মনে থাকবে তো? পিডিএফ তোমাদের দিয়ে দিচ্ছে, এখান থেকে পড়ো।
এবার দেখো বিখ্যাত কবিতা, এই টপিকটা থেকে প্রাইমারি নিবন্ধনে প্রশ্ন আসে, বিসিএসেও আসে। বিখ্যাত কবিতা কয়েকটা, গতবার প্রাইমারি পরীক্ষায় ধরছিল জানে কি, আসাদের ষাট, তাই না? আসাদের ষাট এই কবিতাটির রচয়িতা কে? এরকম বিখ্যাত কবিতা এবার তোমরা পড়বা, যেমন ফরুক আহমেদের কবিতাগুলো পড়তে হবে, গোলাম মোস্তফার কবিতাগুলো পড়তে হবে, বিখ্যাত মীর মোশাররফ হোসেন, এদের সাহিত্যগুলো বেশি পড়তে হবে। অর্থাৎ মুসলমান সাহিত্যিক যারা আছে তাদের যে বিখ্যাত কবিতাগুলো আছে এগুলো একটু বেশি বেশি পড়বা, ঠিক আছে? এদের কবিতাগুলো একটু বেশি বেশি পড়বা। দুই একটা এরকম দেখো এখান থেকে আমাদের শীটে আছে, এখান থেকে বিখ্যাত যেগুলো আসতে পারে তোমাদের এগুলো একটু বেশি বেশি পড়বা। দেখো মেঘনার ঢল, হুমায়ুন কবির আসতে পারে। মেঘনার ঢল এই কবিতাটি কার? মেঘনার ঢল এটা কার? হুমায়ুন কবির। মেঘনার ঢল হুমায়ুন কবির, এগুলো বিখ্যাত গুলো করবা। মেঘনার ঢল হুমায়ুন কবির। তালেব মাস্টার আশরাফ, ডক্টর আশরাফ সিদ্দিকী। তালেব মাস্টার, তয়কাতা লয়কালে তালেব মাস্টার, এই বিখ্যাত কবিতাটা কার? তালেব মাস্টার আশরাফ চৌধুরী। আশরাফ চৌধুরী। অন্যদের কমান পড়বে না, কিন্তু আমাদের কমান পড়তেই হবে। দ্রুত লেখো, এরপর লেখো তালেব মাস্টার। গায়ের ডাক শেখ ফজলুল করিম। গায়ের ডাক শেখ ফজলুল করিম। গায়ের ডাক, গায়ের ডাক এটা কার? শেখ ফজলুল করিম। দ্রুত লেখো, গায়ের ডাক শেখ ফজলুল করিম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপন যৌবন বৈরী, আবু হেনা মোস্তফা কামাল। আপন যৌবন বৈরী মানে তোমার নিজের যৌবন সে তোমার শত্রু। এবার বুঝছো? আপন যৌবন বৈরী, বৈরী মানে কি? শত্রু, তাই না? সত্যি তোমার যৌবন তোমার কাছে শত্রু? ও তোমার যৌবন অনেকের কাছে শত্রু, তো তুমি কি কইলা? কেমনে? ও তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে এই জন্য তোমার যৌবন তোমার কাছে শত্রু না, ও ছিল না। ও বুঝছো, তার নাসির স্যারের যৌবন নাসির স্যারের কাছে শত্রু, এরকম? হ্যাঁ, ও তুমি দেখতে পাইছো তাদের? অনেক দেখছো, মানে তার যৌবনটা তাদের কাছে শত্রু, যেরকম। ও বুঝছি বুঝছি, ও যেটা বলতেছে যে ও দেখছে ওই আরেকটা কইছে যৌবনের ঠেলায় পড়ায় মন বসে না, একটা ওই একটা লেখছে যৌবনের ঠেলা আমার পড়ায় মন বসে না। হ্যাঁ, এই যে ঠিক কথাই কইছে যে এরকম হয় যে আমরা পড়তে বসলে মাথার ভিতরে ওই যৌবন নাড়াচাড়া দেয়, ঠিক আছে, মানে আকাম কুকাম করতে ইচ্ছা করে। তো এইটাই তাদের কাছে ওই যৌবনটা কি? শত্রু। যেহেতু ওর তাড়াতাড়ি বিয়ে গেছে এই জন্য ওর কাছে যৌবনটা শত্রু না, ওর কাছে যৌবনটা কি? বন্ধু। ওর কাছে যৌবনটা হলো বন্ধু। তুমি বুঝতে পারো না যে শত্রু না বন্ধু। এই এখন যারা এখানে আছে, এখানে যারা আমাদের অনেক আছে ওদের কাছে অনেকের কাছে শত্রু। এই শত্রুতামের জন্য ওরা 4-5টা প্রেম টেম করে, আকাম কুকাম করে বেড়ায় আর কি। বুঝছি বুঝছি। তাহলে এই আপন যৌবন বৌরি এই কবিতাটা কে লিখছে? আবু হেনা মোস্তফা কামাল। লেখো, আবু হেনা মোস্তফা কামাল। লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো। আপন যৌবন বৈরী, দ্রুত লেখো। এই দেখছো, ও কি করলে ওর যৌবন শত্রু না বন্ধু ও নিজে বুঝতে পারতেছে না। এখন কইছে স্যার আমার না অনেক গরম লাগে, তার মানে বোঝা গেছে ওর এখন যৌবনটা শত্রু, ঠিক না? ওর যে গরম লাগতেছে তার মানে ওর যৌবন এখন শত্রু। এসিটা দাও, তুমি এসিটা দাও, ঠিক না? এই গরম লাগার কারণটাও কিন্তু আপন যৌবন বৈরী। দ্রুত লেখো।
এবার লেখো কাজলা দিদি যতীন্দ্র মোহন বাগচি। এবার লেখো কাজলা দিদি যতীন্দ্র মোহন বাগচি। কাজলা দিদি এটা কার? যতীন্দ্র মোহন বাগচি। কি লেখা? যতীন্দ্র মোহন বাগচি। এগুলো আর কি আমাদের এলাকায় বা আমাদের সমাজে কিছু মানুষ আছে বুঝছো, এরা ব্যবসা করে, টুপি টুপি মাথায় দিয়ে ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কি করে তারা মনে করো রোজা রাখে, কোনো ভাঙে না একটাও। তারা বলে তুই রোজা রাখস না কা, মানে কি করে মানুষের তুই রোজা রাখস না কা, অনেক ধমক দেয়। সে কি করে সয়াবিন তেলে 5 লিটার বোতল আটকাই রাইখা কয় সয়াবিন তেল নাই, দাম বেশি পাইবে তার কাছে বেচবে, আছে না? আবার দেখবা সে সুদ খায়, কি খায়, সন্ধ্যার পর দিয়ে যাস। আবার ঘুষ খায়, কয় ফাইল তুমি সন্ধ্যার পরে এসে নিও, আমি গুছিয়ে রাখবো না, তুমি ইফতারি পরে এসে নিয়ে যাই ফাইলটা। ফাইলটা কি করো তুমি? ফাইলটা ইফতারি পরে আসো, বোঝো না? এখন রমজান মাস, রোজা টোজা রাখছি, আর রোজা রাখে তো আর ঘুষ খাইতে পারবে না, ওই ঈদের পর দিও। কারণ এটা ঘুষ না, আসলে ঈদের একটা সালামি আর কি, এই সালামি টালামি দিও, ওই সন্ধ্যার পরে আসো, সন্ধ্যা পরে। কাজলা দিদি এই বিখ্যাত কবিতাটা ছোটবেলা আমরা পড়ছি, এটা কার? যতীন্দ্র মোহন বাগচি। লিখছো? হ্যাঁ আমরা ছোটবেলায় এটা পড়ছি, কিন্তু পড়ছি। এরপর লেখো রানার, সুকান্ত ভট্টাচার্য। রানার বিখ্যাত একটা কবিতা আছে, রানার, সুকান্ত ভট্টাচার্য। ওটার নাম কি? রয়কার রা মায়কার না র। রানার একটা বিখ্যাত কবিতা আছে, নাম কি? এটা হলো সুকান্ত ভট্টাচার্য। দ্রুত লেখো রানার, সুকান্ত ভট্টাচার্য, দ্রুত লেখো সুকান্ত ভট্টাচার্য। কুশোর কবি, বেড়ে দেবে। এবার পাঞ্জেরি কবিতাটি কার? ফরুক আহমেদ। পাঞ্জেরি, এটা আমরা পড়ছি অনেক, পাঞ্জেরি, ফরুক আহমেদ। লেখো পাঞ্জেরি, পয়কাপা ইয়জঞ্জা একা রয় দিগের। এই পাঞ্জেরি কবিতাটি কার বলতে পারো? ফরুক আহমেদ, ফরুক আহমেদ। দ্রুত লেখো পাঞ্জেরি কবিতাটি কার? ফরুক আহমেদ। শফিক তুমি কি লেখছো? 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। এই যে তোমার লিখতে কইছি, এই কচু আসে, এ তো সবাই পারে। এই 18 বছর বয়স কবিতাটা যে সুকান্ত লিখছে তো সবাই পারে। এই খয়রাতি মার্কা কবিতা আসে পরীক্ষায়, পরীক্ষায় আসবে যেটা তুমি পারবা না, কঠিন। তুমি মনে কর প্রাইমারি নিবন্ধন, এগুলো কি সহজতা পানির মতো তা ধরে? তোমার আসবে কঠিন। তাই পাঞ্জেরি এটাই তো সহজতা দিছি আমি একটা। এবার লেখো তপসে মাছ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তপসে মাছ, নাম কি? তপ দন্তে শেখার, তপসে মাছ। এটা কার? ওই যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত। তপসে মাছ খাইছো কেউ? আমি গতকাল খাইলাম না, পরশুদিন খাইছি। গতকাল না পরশুদিন খাইছি, বলো। গতকাল আমি পরশুদিন আমি খাইছি এই মাছটা, তপসে মাছ। এটা কি মাছ? এটা তপসে মাছ। তপসে মাছ কে কে খাইছো একটু বলো তো? আমি গত পরশুদিন খাইছি এই মাছটা। মাছটা অনেক টেস্টি। আমি বাড়িতে গেলে এই মাছটা খুঁজি আর কিনি, কিন্তু দামও অনেক। মাছটার কেজি 800 টাকা, 1000 টাকা, ছোট সাইজটা 600 টাকা, 500 টাকা। কেন বেবি, তোমাদের এলাকায় পাওয়া যায় অ্যাভেলেবেল? হ্যাঁ, এই যে দেখছো কে কে খাইছি বলো তো? বরগুনা পটুয়াখালী ব্যাপক পাওয়া যায়, দেখছো? এই যে কেজি 800 টাকা, ওই দেখছো? বাস্তব কথা, আমি কিনছি 750 টাকা কেজি। না, 700 টাকা কেজি কিনলাম এই ঢাকা থেকে, 700 টাকা কিনলাম। ওই যে দেখছো ওদের এলাকায়, ওই যে বরগুনা পটুয়াখালী বরিশাল এই অঞ্চলে প্রচুর পাওয়া যায়, মাছটার দাম বেশি। হ্যাঁ, এই মাছটাকে বলে, বরিশালে বলে মাছটাকে কি মাছ বলো তো? বরিশাল্লাদের এই মাছটা কি মাছ বলে কে বলো? এই যেটাকে বলে রামসোস মাছ। এই মাছটাকে বরিশাল্লা ভাষায় কয় রামসোস মাছ। অনেক কিউট একটা মাছ। এই মাছটা যখন তাজা নদী থেকে ধরে নিয়ে আসে, মাছটার চেহারা অনেক কিউট, ওই নাইকে পরিমণিও ফেল, একদম কিউট একটা চেহারার মাছ এটা, বুঝছেন? কিউট একটা মাছ। ওরে বাবার কাছে জীবন
হ্যাঁ, পরিমণি রিয়েলি সুন্দরী, তুমি দেখো না ওরে? অনেক সুন্দরী, কি কও তুমি, অনেক সুন্দরী। না, সব নায়িকারা সুন্দরী না। বাংলা সিনেমার নায়িকাদের ভিতরে সুন্দরী আছে পরিমণি, আর একটা আছে, ওর নাম কি, পূর্ণিমা, এরাই সুন্দরী, আর বাকিগুলো সব থার্ড ক্লাস। দ্রুত লেখো। অন্ধবধূ যতীন্দ্র মোহন বাগচি। অন্ধবধূ যতীন্দ্র মোহন বাগচি, দ্রুত লেখো। অন্ধবধূ, সর, নয় ধন্দ, অন্ধ বধ দিকে, অন্ধবধূ, এটা হলো যতীন্দ্র মোহন বাগচি। যতীন্দ্র মোহন বাগচি, এটা পাঠ্যপুস্তক বোর্ড বইয়ে আছে কিন্তু। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। রামসোসো বলে, তপস্য মাছও বলে, বাহ। এটা অনেক, এই সিরাজগঞ্জে প্রচুর পাওয়া যায় এটা। হ্যাঁ, এই যে তুমি ইউটিউব থেকে বাইর করছো, এটাই তো। তুমি মাছটা বাস্তবে দেখো না, অনেক কিউট। তুমি এটা যে ছবিতে দিচ্ছে, এটা দিচ্ছে তাজা না। এটা নদী থেকে যখন ওরা তাজা মাছটা বাজারে উঠায় নিয়ে এসে বরিশাল অঞ্চলে দেখবা, এই মাছটা রিয়েলি অনেক কিউট। দামের দিকে মানুষ তাকায় না, এই মাছটা কেনে অনেক। মাছটা মাথা সহ খেয়ে ফেলা যায়। মাছটা অনেক টেস্টি মাছ, কি বলে। এটা এইদিকে পাওয়া যায়, রাজশাহীতে পাওয়া যায়, যমুনা, এই যে সিরাজগঞ্জ, এইসব অঞ্চলে পাওয়া যায়, এটা প্রচুর পাওয়া যায় সিরাজগঞ্জ এদিকেও। দ্রুত লেখো। না, ওটা পোয়া মাছ না, পোয়া মাছ ওরকম থাকে? পোয়া মাছ তো তুলতুলে, ব্রয়লার মুরগির মতো। পোয়া মাছ তো ব্রয়লার মুরগির মতো, ওটা হলো ব্রয়লার মুরগি। পোয়া মাছ তো ব্রয়লার মুরগি যেরকম নরম, পোয়া মাছটা ওরকম নরম। লিখছো? এবার লেখো। আবল তাবল, সুকুমার রায়। কবিতার নাম আবল তাবল, সরেয়া বয়কার বল, আবল তয়কাতা বয়কার বল, আবল তাবল, সুকুমার রায়। আবল তাবল বিখ্যাত কবিতাটা কার? সুকুমার রায়। দ্রুত লেখো। তোমাকে অভিবাদন প্রিয়তমা, কি লিখবা? তোমাকে অভিবাদন প্রিয়তমা, লেখো। তোমাকে অভিবাদন প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা। বিখ্যাত শহীদ কাদরির একটা বিখ্যাত কি কবিতা, তোমাকে অভিবাদন প্রিয়তমা। এটা কার? শহীদ কাদরি। তুমি দেখবা এই রমজান মাস, এই প্রেমিক প্রেমিকাদের রোমান্টিসিজম শেষ হয় না। তুমি কোনোদিনও তাদের ভিতরে কোনো এই জিনিসটা দেখি না যে তারা রোজা, তাদের রোমান্টিসিজম কমছে। আমি গত পরশু দিন গেছিলাম কোথায়, পুরনো ঢাকায়, ওই যে পুরোটা হাজির বিরিয়ানি, হানিফ বিরিয়ানি বিক্রি করে। হাজির বিরিয়ানি ওখানে, হানিফ বিরিয়ানি ওখানে, বিরিয়ানি মানে ইফতারি টাইম ইফতারি করতে গেলাম। তা আমি বসছি, আমার সামনে দুজন কাপড় বসছে, ওরে তাড়াতাড়ি বসছে। ওরে ভাই, তাদের রোমান্টিক যে এত রোমান্টিক, যা বলার মতো না, এত রোমান্টিসিজম তাদের ভিতরে। মানে তারা সেহরি খায় একসাথে, তারা চলাফেরা করে একসাথে, ওতে রোজা ভাঙ্গে না কিন্তু। হাত ধরে কি সুন্দর ঘোরে, একজনকে বাবু খাও, ইফতারি করাই দেয়, জুস খাওয়াই দেয়, এতে কিন্তু রোজা কিছু ভাঙে না, বুঝছেন। সেহরিও খায়, আবার রাতে ঘুরে ঘুরে বাইকে পিছনে যায়, যাইয়া সেহরি খায়। আরে না, কিসের স্বামী স্ত্রী এগুলা, ভার্সিটিতে পড়ে এগুলো আবার স্বামী স্ত্রী? হ্যাঁ, ঢাকা শহরে যা দেখবা, এরা লিপ টুগেদার করে 90% ছেলেমেয়েরা। কিসের স্বামী স্ত্রী এরা? এরা আবার কি সুন্দর রোজা সেহরিও খায়, রোজাও রাখে, আল্লাহ রে ভয় পায় না। আবল তাবল কার লেখা? সুকুমার রায়। তোমাকে অভিবাদন প্রিয় তোমাকার? শহীদ কাদের লিখছে। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। অথচ এটা করা উচিত ছিল কার? স্ত্রীকে নিয়ে বলবে যে চলো আমরা দুজনে আজকে বাহির ইফতারি করব। স্বামী স্ত্রী দুজন, মেয়েরা বাইকে যাবে, দুজন যায় পুরনো ঢাকায় যাবে, ভিআইপি রেস্টুরেন্টে যাবে, বৈশা দুজনে খাবে, একজনের খাওয়াই দিবে, কত রোমান্টিক, তাই না? আর এইটা বিয়ের পরে একটাও করে না, একটাও দেখি না আমার চোখের সামনে কোনো স্বামী স্ত্রী, আমি জীবনও দেখি না। এই স্বামী স্ত্রী বিয়ের পরে কি হয় আল্লাহ জানে, আমি একটাও দেখলাম না কোনোদিনও যে এইসব কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে যায় একসাথে খায় বা কোনো ই করে। তোমার স্বামী, তুমি সত্য কথা বলো, তোমার স্বামী কি টিএসসি তে নিয়ে একদিন ইফতারি করছে?
তোমার স্বামী কোনো ভালো রেস্টুরেন্টে নিয়ে ইফতারি করছে একদিনও? এই একদিনও করেন, সত্য কথা। যদি ও যখন প্রেম করছে তখন ঠিকই ওই সমুদ্র তীরে নিয়ে যাইও কি ইফতারি করছে, ঘুরছে। ওই একজনে লেখছে উইকেটে পরে গেলে প্রেভিলিয়নে আর ফিরে আসতে হয়। বুঝছেন? একজন লিখছে স্যার বিয়ের পরে ভালোবাসা পালাইছে। হাসনাইন লাগছে বিয়ে করলে তো স্যার পায়ে যায় স্যার, আর বিয়ের আগে তো কিছুই পায় না, এই জন্য ভালোবাসাটা তখন একটু বেশি কেস করে। আর ফিল লিখছে আগেই সব শেষ করে পরে কি হয়। আমাদের এখানে আমার ছাত্রছাত্রী আবার জ্যোতিষী আছে অনেক, বুঝলেন না, এরা সব বিখ্যাত, সবগুলো আমার এখানে বড়। এবার লেখো তুমি শুধু 25শে বৈশাখ, বিষ্ণু দে। তুমি শুধু 25শে বৈশাখ, তুমি শুধু 25শে বৈশাখ লেখো। না আমি এবার হাসি, তখন বসে বসে বুঝছো ইফতারি করতেছি না হাসতেছি যে এই কি সুন্দর এদের মিল। ইফতারি করতেছে একজন একজন, এদের তো জীবনও বিয়ে হইতো না, একজন বিয়ে হয় না। বাংলাদেশের ছেলেরা 90% ছেলেরা অন্যের গার্লফ্রেন্ড বিয়ে করে, বাংলাদেশের 90% ছেলেরা আরেকজনের গার্লফ্রেন্ড বিয়ে করে, ঠিক আছে? এখন ওই হাজবেন্ড যদি একটু হাবলু টাইপের হয়, একটু বিদেশি হয়, সে যদি ভার্সিটির পড়া না হয়, ঠিক আছে, তখন তো সুন্দর মতো আর কি তার স্বামী মনে করো জিজ্ঞেস করে মাঝে মাঝে আসলে এই যে তুমি যে এরকম, তোমাকে কি আমার মতো কি কেউ তোমাকে কখনো ভালোবাসছে? দূর, তুমি আর কি ভালোবাসছে, এসছে আমার কত ভালোবাসা ছিল আগে। কত ও স্বীকার করে না, স্যার এগুলো কি স্বীকার করে? বুঝছে? দ্রুত দ্রুত লিখছো তার তুমি শুধু 25শে বৈশাখ, বিষ্ণু দে লেখো তুমি শুধু 25শে বৈশাখ, তুমি শুধু কি, তুমি শুধু 25শে বৈশাখ। এটা কার? বিষ্ণু দে লেখো, এটা কার? এটা হলো বিষ্ণু দে লেখো। আরেকজন স্যার আপনাকেও কারো না কারো প্রেমিকে কি বিয়ে করতে হবে? হতেই তো পারে আমার প্রেমিকে আরেকজন বিয়ে করছে না, কথা কোন? হ্যাঁ, আমারটারও তো একজন বিয়ে করছিল, তো সমস্যা কি? সমস্যা নাই তো। দ্রুত লিখছেন। আচ্ছা এবার লেখো শিশুর পণ, শিশুর পণ, তরুণের অভিযান, শিশুর পণ। আর একটা লেখো তরুণের অভিযান, তরুণের অভিযান। আর একটা কি শিশুর পণ, শিশুর পণ। এই বিখ্যাত কবিতা দুইটাকার? গোলাম মোস্তফার। এটা 3 স্টার দিয়ে রাখো, গোলাম মোস্তফা, এটা 3 স্টার দিয়ে রাখো। দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত। রাজা যায় রাজা আসে, আবুল হাসান। কি লিখবা? রাজা যায় রাজা আসে, কিন্তু বাংলাদেশে যায় না, একমাত্র বাংলাদেশে রাজা আসলে আর যায় না, যেমন শেখ হাসিনা, ঠিক না? বাংলাদেশে এটা যায় না, রাজা যায় রাজা আসে, রাজা যায় রাজা আসে। এটা কার? আবুল হাসানের একটা বিখ্যাত কবিতা, আবুল হাসান। রাজা যায় রাজা আসে। আর বাংলাদেশে শেখ হাসিনা আসে, কিন্তু শেখ হাসিনা আর কখনোই যাইতে চায় না। দ্রুত লেখো। ওকে বাবুরা লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো। অবাক সূর্যোদয়, হাসান হাফিজুর রহমান। এবার লেখো অবাক সূর্যোদয়, হাসান হাফিজুর রহমান। অবয়কার বাব, অবাক সূর্যোদয়, হাসান হাফিজুর রহমান, হাসান হাফিজুর রহমান। দ্রুত লেখো।
শহীদুল ঢাকা, সে লিখছে আমরা বিবাহিত কাপল, পার্কে যাই, বিরিয়ানি খেতে যাই, ফুচকা খাই বাহিরে। বাহ, আমার বিয়ের বয়স 17+। ওরে বাবা, তবু 17 বছর হয় শাহনাজ বিয়ে করছে, চিন্তা করছো? তখন কি তুমি 5-এ পড়ো? হ্যাঁ? এ শাহজাদ সিদ্দিকা, তুমি যখন বিয়ে করো তখন কি তুমি 5-এ পড়ো? চিন্তা করছো 17 বছর বয়সে বিয়ে করে, চিন্তা করা যায়? দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো। অবাক সূর্যোদয়, এই বিখ্যাত কবিতাটা কার? হাসান হাফিজুর রহমান। দ্রুত লেখো, দ্রুত। মাহমুদ লিখছে কাছে আমার বিয়ে হয়েছে 15 বছর, তোমাদের আর আছে কিছু? তোমাদের ডেট ওভার হয়ে গেছে। তোমরা ঘুরতে যাবা কি এখন? তোমাদের ওদের ওদের ডেট ওভার, ও ডেট ওভার। একজন 17, একজন 15 বছর। ওর হাজবেন্ড আর ওর লেগে কই যাবে বিরিয়ানি খাইতে, কই যাবে ফুচকা খাইতে। ওদের ডেট ওভার। দ্রুত লেখো, লিখছো লিখছো, দ্রুত দ্রুত দ্রুত। মেঘনার ঢল, হুমায়ুন কবি লিখছিল এটা? এটা লিখছে। আচ্ছা, এবারে বিখ্যাত কয়েকটা কাব্যগ্রন্থ। এবার লেখো বিখ্যাত কাব্যগ্রন্থ কয়েকটা। কি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লেখো। লেখো পদ্মিনী উপাখ্যান, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এই বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? লেখো বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? পদ্মিনী উপাখ্যান। পদ্মিনী উপাখ্যান, এটা কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো। কি লিখছ? বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? পদ্মিনী উপাখ্যান। এটা কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কি লিখবা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, পদ্মিনী উপাখ্যান। দ্রুত লেখো, দ্রুত দ্রুত। লিখছে লিখছে। এরপরে লেখো যেগুলো বিখ্যাত আসতে পারে। ঝরা পালক, জীবনানন্দ দাশ। ঝরা পালক, এটা বিখ্যাত কিন্তু এগুলা। ঝরা পালক, এটা কার? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। মাহমুদ আমি স্কুল জীবনে প্রেম করছি, দেখছো? ও 5ম শ্রেণী থেকে শুরু করছে, দেখছেন? যে জলে আগুন জ্বলে, হেলাল হাফিজ। কি লিখবা? যে জলে আগুন জ্বলে, যে জলে, যে জলে আগুন জ্বলে, এটা কার? হেলাল হাফিজ। দ্রুত লেখো, যে জলে আগুন জ্বলে। দ্রুত লেখো। শোনো, কবিতা আর কাব্যগ্রন্থের পার্থক্য হলো অনেক কবিতাই আবার কাব্যগ্রন্থ হয়ে যায়, তাই না? কবিতা থাকে একটা, আর কাব্যগ্রন্থের ভিতরে অনেকগুলো কবিতা থাকে, তাই তো? মানে একটা কাব্যগ্রন্থে অনেকগুলো কবিতা থাকে, আর কবিতা তো থাকে একটা। দ্রুত লেখো, যে জলে আগুন। এবার লেখো স্বপ্ন দর্শন, বিহারীলাল চক্রবর্তী। স্বপ্ন দর্শন, বিহারীলাল চক্রবর্তী। স্বপ্ন দর্শন কার? বিহারীলাল চক্রবর্তী। দ্রুত লেখো। এবার লেখো বিরহ বিলাপ, কায়কবাদ। বিরহ বিলাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিরহ, বসকে বিরহ, বিরহ বিলাপ, এটা কার? কায়কবাদ। কায়কবাদ, বিরহ বিলাপ। দ্রুত লেখো। আলো ও ছায়া, কামিনী রায়। আলো ও ছায়া, আলো
ও ছায়া, এটা কার? আলো ও ছায়া, এটা হলো কামিনী রায়। আলো ও ছায়া, কামিনী রায়। রূপের নেশা, গোলাম মোস্তফা। রূপের নেশা আছে কার কার বলো তো, বলতে পারবা? তোমাদের রূপের নেশা আছে কারো? রূপের নেশা কার? গোলাম মোস্তফার কিন্তু রূপের নেশা ছিল। তোমাদের কারো কি রূপের নেশা আছে? রবির লেখছে আমার নাই, দূর মিয়া, তোমার ভিতরে তো কোনো রোমান্টিকতাই নাই। আছে? তোর ভিতরে রোমান্টিকতাই নাই। রূপের নেশা। এবার লেখো মানচিত্র, আলাউদ্দিন আল আজাদ। মানচিত্র, আলাউদ্দিন আল আজাদ। লেখো মানচিত্র কাব্যটিকার আলাউদ্দিন আল আজাদ। মানচিত্র, মানচিত্র কাব্যটি আলাউদ্দিন আল আজাদ। দ্রুত লেখো, দ্রুত লেখো। এরা প্রেম করে শেষ, আর আমাকে 16 বছর ধরে একজনই দৌড়নি দিয়েছে, কিন্তু ধরতে পারেনি আমাকে, সুপারগুলোর মতো লেগেছিল। সুরাইয়া লিখছে, আমাদের সুরাইয়া কি সুন্দর একটা লেখছে, দেখছে আমাকে 16 বছর ধরে একজনই দৌড়নি দিয়েছে, কিন্তু ধরতে পারেনি আমাকে, সুপারগুলোর মতো লেগেছিল। দেখছেন, সব পুরুষেরই কম বেশি রূপের নেশা আছে। মেয়েদের মনে হয় নাই, মেয়েদের কোনো রূপের নেশা নাই। উত্তরাধিকার শহীদ কাদরি, তাই কি কয়? উত্তরাধিকার, তাদের টাকার নেশা আছে না? উত্তরাধিকার, এই কাব্যটিকার শহীদ কাদরি, এটা ঠিকই বলছো, মেয়েদের রূপের নেশা নাই, কিন্তু ইসের টাকার নেশা আছে। মেয়েদের থাকে শপিং করার নেশা, টাকার নেশা, হ্যাঁ এইটা আসে, মেয়েদের রূপের নেশা নাই। দ্রুত লেখো লোক লোকান্তর আল মাহমুদ। এবার লেখো লোক লোকান্তর আল মাহমুদ। লোক লোক লোকান্তর আল মাহমুদ। দ্রুত লেখো লোক লোকান্তর আল মাহমুদ। দ্রুত লেখো ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্রকার সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্র, দ্রুত লেখো সুকান্ত ভট্টাচার্য। লিখছেন। নির্বাসিত নায়ক আহমেদ রফিক। নির্বাসিত নায়ক আহমেদ রফিক। নির্বাসিত, নির্বাসিত নায়ক কার এটা? আহমেদ রফিক। নির্বাসিত নায়ক আহমেদ রফিক। দ্রুত লেখো, দ্রুত লেখো। ময়নামতির চর বন্দে আলী মিয়া। কি লিখবা? ময়নামতির চর বন্দে আলী মিয়া। কি লিখবা? ময়নামতির চর কার? বন্দে আলী মিয়া। দ্রুত লেখো ময়নামতির চর, এটা কার? বন্দে আলী মিয়া। দ্রুত লেখো বন্দে আলী মিয়া। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে শামসুর রহমান। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে শামসুর রহমান। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে শামসুর রহমান। শামসুর রহমান। প্রথম স্যার বমি পাচ্ছে, কখন শেষ করবে? ওরে বাবার, কেন মাথা ঘুরায় তোমার? হাসনায়না, হাসনায়না দেখছো তার বমি পাচ্ছে, মাথা ঘুরায় তোমার, বলো তো? হ্যাঁ মাথা ঘুরাচ্ছে না শুধুই বমি? লিখছি
পূরবী কাব্যটি, পূরবী না, অনেক আকাশ সাথে রাত্রি শেষ। রাত্রি শেষ আহসান হাবিব, কি লিখবা? রাত্রি শেষ আহসান হাবিব, রাত্রি শেষ আহসান হাবিব, রাত্রি শেষ আহসান হাবিব, রাত্রি শেষ, এটা কার? আহসান হাবিব। লিখছেন। ওই যে মাহমুদ আলী স্যার বমি বমি ভাব হচ্ছে, লক্ষণ ভালো না, সুখবর আসতেছে তাই না? ও আমরা মিষ্টি খাইতে পারবো, বাহ, আমরা মিষ্টি খাইতে পারবো, বাহ, সুখবর আসতেছে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই, কাব্যগ্রন্থ এই পর্যন্তই। আর লেকচার শিটে যেগুলো আছে ওগুলো পড়ে ফেলবা। আর আজকে পড়া কিন্তু অনেক বেশি, কারণ আমাদের কল্লোল যুগ বাংলা একাডেমি পত্র পত্রিকা পড়াটা পড়তে অনেক সময় লাগবে। পত্র পত্রিকাটা ভালো করে পড়বা, এরপরে এই যে বিখ্যাত কবিতা কয়টা পড়বা, আর বিখ্যাত কাব্যগ্রন্থ কয়টা পড়বা, আরো যেগুলো লেকচার শিটে আমাদের দেয়া আছে এই কয়টা মনে থাকবে। ওই মিথিলা কাছার কারকার সমাজটা করান দেখছে কতবার যে করাইলাম। আজকে আজকে সন্ধ্যার পরে করাবো না, তাইলে সন্ধ্যার পরে সম্প্রদান পড়াবো, কারণ কর্তার কর্ম পড়াইছি না এর আগে, ফ্রি ক্লাসে কর্তার কর্ম পড়াইছে। আজকে সন্ধ্যার পরে দেখি, বাকিটা সন্ধ্যার পরে পড়াবো না। সন্ধ্যার পরে কারকের ক্লাস আজকে দিয়ে দেবো না, সন্ধ্যার পরে কারকের ক্লাস ফ্রি ক্লাস দিয়ে দেবো না।